ছোট বন্ধুরা, আজকে আমরা হাউ টু মেক এ সেন্টেন্স ইন ইংলিশ এই টপিকটির দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেরি না করে শুরু করি আমরা হাউ টু মেক এ সেন্টেন্স ইন ইংলিশ পার্ট 2। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা আগের পর্বে জেনেছি একটি ইংরেজি বাক্যের গঠন রীতি। গঠনরীতিটা কীরকম ছিল? ইংরেজি বাক্যের গঠনরীতিটা ছিল এরকম: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ ইংরেজিতে আমরা যখন কোনো সেন্টেন্স লিখতে যাব তখন আমরা এই নিয়ম মেনে করব। অর্থাৎ প্রথমে সাবজেক্ট থাকবে বা কর্তা, তারপরে থাকবে ভার্ব বা ক্রিয়াপদ এবং সবশেষে থাকবে অবজেক্ট বা কর্ম। এবং সেখানে আমরা দেখেছিলাম যে এই ভার্ব বা ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটি পাবো তাকে আমরা বলেছিলাম সাবজেক্ট। এখানে দাঁড়িয়ে এই ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটি পাবো তাকে আমরা বলি সাবজেক্ট। আবার ওই একই ভার্ব বা ক্রিয়াপদকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি সেখান থেকে যে উত্তরটি পাবো তাকে আমরা বলছি অবজেক্ট। হলো এইটি ছিল আমরা আগের পর্বে জেনেছিলাম একটি ইংরেজি বাক্যের গঠন রীতিটা এইরকমই। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব এবং সবশেষে থাকবে অবজেক্ট। এবং সেখানে আমরা জেনেছিলাম কোনো একটা বাংলা বাক্যকে ইংরেজিতে নিয়ে আসতে হলে প্রথমে আমাদেরকে ক্রিয়াপদ বা ভার্বকে খুঁজে বের করতে হয়। সেই ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটি পাবো তাকে আমরা বলেছি সাবজেক্ট বা কর্তা। এবং একই ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটি পাবো তাকে আমরা বলি অবজেক্ট বা কর্ম। এইটি আমরা এর আগের পর্বে জেনেছি। ছোট বন্ধুরা, আজকে আমি সেই আগের পর্ব থেকে একটা উদাহরণ নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমি বাংলা একটা বাক্য লিখছি: আমি ভাত খাই। এখানে এটা হচ্ছে ক্রিয়াপদ বা ভার্ব। কে খায়? আমি, তাহলে আমিটা সাবজেক্ট, কি খাই ভার্ব, অবজেক্ট। এরপরে আমরা যখন ইংরেজিতে লিখতে যাব তখন আমাদের সেই সূত্রটা একবার লিখতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার বসিয়ে দিই। সাবজেক্ট হচ্ছে আমি, আই। এরপরে হচ্ছে ভার্ব খাই, খাওয়া ইংরেজি হচ্ছে ইট। সবশেষে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে ভাত, তাকে ইংরেজিতে বলছি আমরা রাইস। তাহলে আমি ভাত খাই, এটা যখন আমরা ইংরেজিতে লিখতে যাব তখন হবে আই ইট রাইস, আমি ভাত খাই। ছোট বন্ধুরা, আমি এর সঙ্গে আরেকটি সেন্টেন্স লিখছি: আমি অসুস্থ বোধ করি। আমি অসুস্থ বোধ করি। তাহলে বোধ করি এটা হচ্ছে ভার্ব বা ক্রিয়াপদ। কে অসুস্থ বোধ করে? আমি, তাহলে আমিটা হচ্ছে সাবজেক্ট। কি বোধ করি? অসুস্থ, তাহলে এটা হবে অবজেক্ট। তা লিখে ফেলি: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট আমি, ভার্ব বোধ করা, ফিল বোধ করা বা অনুভব করা, শেষের হচ্ছে অবজেক্ট অসুস্থ, সিক। তাহলে আমি অসুস্থ বোধ করি, এটা ইংরেজিতে যখন আমরা লিখব সেখানে হবে আই ফিল সিক, আমি অসুস্থ বোধ করি। হলো ছোট বন্ধুরা, আমি এবার দুটো ইংরেজি সেন্টেন্সকে পরপর লিখছি। তাহলে আমাদের প্রথম সেন্টেন্সটি ছিল আই ইট রাইস, আমি ভাত খাই। সেকেন্ড সেন্টেন্সটি ছিল আই ফিল সিক। ফার্স্ট সেন্টেন্সে ইট ছিল ভার্ব,
ভাতকে কে দিয়ে প্রশ্ন করেছি, কে খায়, আমি, আমিটা হচ্ছে সাবজেক্ট, কি খাই, ভাত, এটা হচ্ছে অবজেক্ট। এখানে ভার্ব হচ্ছে ফিল, কে অনুভব করে, কে বোধ করে, আমি, আমি তাহলে সাবজেক্ট, কি অনুভব করি, সিক, অসুস্থ, এটা হচ্ছে তাহলে অবজেক্ট। তাহলে আমরা দুটো সেন্টেন্স লিখেছি, আই ইট রাইস এবং আই ফিল সিক। তাহলে ছোট বন্ধুরা, এই যে প্রথম সেন্টেন্সে এই রাইসটা অবজেক্ট, রাইস ওয়ার্ডটি অবজেক্ট, এবং সেকেন্ড সেন্টেন্সে সিক এই ওয়ার্ডটি অবজেক্ট। কারণ কি না, আমরা আগের সূত্র থেকে জানি যে কোনো সেন্টেন্সে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই। তাহলে কি খাই, ভাত, এখানে হচ্ছে অনুভব করি বা বোধ করি, কি অনুভব করি, অসুস্থ বোধ করি, সিক, তাহলে এটা অবজেক্ট। তাহলে ক্রিয়াপদকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাবো তাকে আমরা অবজেক্ট বলছি। এখানে কি দিয়ে প্রশ্ন করলে আমরা ফার্স্ট সেন্টেন্সে পেয়েছি রাইস ওয়ার্ডটি, সেটা অবজেক্ট, আর সেকেন্ড সেন্টেন্সে ফিলকে যখন কি দিয়ে আমরা প্রশ্ন করি তার উত্তরটি পেয়েছি সিক, তাহলে সিক ওয়ার্ডটি অবজেক্ট। এবার ছোট্ট বন্ধুরা একটা মন দিয়ে একটা জিনিস লক্ষ্য করো, প্রথম সেন্টেন্সে রাইস ওয়ার্ডটি অবজেক্ট, দ্বিতীয় সেন্টেন্সে সিক ওয়ার্ডটি অবজেক্ট। এখন আমরা যদি ধরে নিই, প্রথম সেন্টেন্সে ধরে নিচ্ছি এই রাইস ওয়ার্ডটা নেই, আমরা রাইস ওয়ার্ডটাকে রিমুভ করলাম, বাদ দিলাম, দিয়ে এখানে ফুল স্টপ দিলাম। দেখো তো ছোট্ট বন্ধুরা, রাইস ওয়ার্ডটা বাদ দিলে আমরা বাকি যে অংশটুকু পাচ্ছি অর্থাৎ সাবজেক্ট ভার্ব, এটা দিয়ে মিনিং ক্লিয়ার হচ্ছে কিনা, অর্থাৎ অর্থটি পরিষ্কার হচ্ছে কিনা। আই ইট, আমি খাই, অর্থাৎ রাইস বা ভাত এই শব্দটি না থাকলেও দেখো আই ইট, আমি খাই, এই দুটো ওয়ার্ড দিয়ে অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব দিয়ে কিন্তু একটি পরিষ্কার অর্থ বোঝা যাচ্ছে, একটি মনের ভাব পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি। আই ইট রাইস, আমি ভাত খাই, ভাত ওয়ার্ডটিকে বাদ দিলে আমি খাই কথাটি পড়ে থাকে, অর্থাৎ আই ইট এই দুটো ওয়ার্ড দিয়ে বক্তার মনের ভাব পরিষ্কারভাবে বোঝানো যাচ্ছে। অর্থাৎ রাইস বা ভাত এই যে শব্দটি এখানে জরুরি নয়। এবার ছোট বন্ধুরা আমরা চলে এসেছি সেকেন্ড সেন্টেন্সে, এখানে আমরা সিক ওয়ার্ডটি বাদ দিয়ে দিই, কী দাঁড়াচ্ছে, আমি বোধ করি। ছোট বন্ধুরা দেখো, আমি বোধ করি, তাহলে কি বোধ করি সেই কথাটা যতক্ষণ না বলছি এখানে কিন্তু বক্তার মনের ভাব কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, তাই না? তাহলে প্রথম সেন্টেন্সে রাইস ওয়ার্ডটা, যেটাকে আমরা অবজেক্ট বলছি, সেটাকে বাদ দিলেও সাবজেক্ট এবং ভার্ব দিয়ে বক্তার মনের ভাব পরিষ্কার করে বোঝা যাচ্ছিল। কিন্তু সেকেন্ড সেন্টেন্সে যখন আমরা সিক ওয়ার্ডটাকে বাদ দিতে যাচ্ছি, যেটাকে আমরা অবজেক্ট হিসাবে বেছে নিয়েছি, সেটাকে বাদ দিলে কিন্তু দেখা যাচ্ছে যে বাক্যের অর্থ পরিষ্কার হচ্ছে না, বক্তার মনের ভাব কিন্তু পরিষ্কার হচ্ছে না। আই ফিল, আমি বোধ করি, কি বোধ করি, তাহলে এখানে কোনো একটা বিষয়, কোনো একটা বক্তব্য যে বাদ থেকে যাচ্ছে, অর্থাৎ এইটা যে ইনকমপ্লিট থাকছে, সম্পূর্ণ হচ্ছে না বক্তার মনের ভাবটা, সেটা পরিষ্কার আমরা বুঝতে পারছি। অর্থাৎ এখানে যতক্ষণ না আমরা এই সিক ওয়ার্ডটা বসাচ্ছি ততক্ষণ কিন্তু বক্তার মনের ভাব কিন্তু পরিষ্কার হচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না, অর্থাৎ ক্লিয়ার মিনিং পাচ্ছি না। কিন্তু এখানে দেখো আমরা রাইস ওয়ার্ডটা বাদ দিলেও বক্তার মনের ভাব কিন্তু পরিষ্কার করে বোঝা যাচ্ছে। আই ইট, আমি খাই, কী খাই সেটা বড় কথা নয়, কিন্তু আই ইট, আমি খাই, কেমন, হি ইটস, সে খায়, সি ইটস, সে খায়, দে ইট, তারা খায়, এটা আমরা বলতেই পারি। কিন্তু এখানে দেখো আই ফিল সিক, আমি বোধ করি, যদি সিক ওয়ার্ডটাকে বাদ দিয়ে দিই, আমি বোধ করি, আমি কি অনুভব করি, তাহলে যতক্ষণ না এখানে এই সিক ওয়ার্ডটা বসছে ততক্ষণ কিন্তু বক্তার মনের ভাব কিন্তু পরিষ্কার হচ্ছে না। তাহলে ফার্স্ট সেন্টেন্সে রাইস যে ওয়ার্ডটা, যেটা আমরা অবজেক্ট হিসেবে চিহ্নিত করেছি, তাকে বাদ দিলেও বক্তার মনের ভাব কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। সেকেন্ড সেন্টেন্সে সিক যে ওয়ার্ডটাকে আমরা অবজেক্ট হিসেবে ধরে রেখেছি, সেটা বাদ দিলে কিন্তু বক্তার মনের ভাব কিন্তু পরিষ্কার হচ্ছে না, অসম্পূর্ণ থেকে যাচ্ছে। তাহলে ছোট্ট বন্ধুরা এখানে খেয়াল করো বা মনে রাখো যে সিক এই যে ওয়ার্ডটাকে আমরা অবজেক্ট হিসেবে এতক্ষণ বলছি, এটা আদৌ কিন্তু অবজেক্ট নয়, এর একটা আলাদা নাম হচ্ছে, এটা হচ্ছে
কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট অর্থাৎ পরিপূরক। এই ওয়ার্ডটি দিয়ে বাক্যের অর্থটাকে পরিপূর্ণ করা হলো, বাক্যের অর্থটাকে পরিষ্কার করা হলো, বাক্যের অর্থটাকে কমপ্লিট করা হলো। কমপ্লিট করা হলো বলেই এই ওয়ার্ডটাকে আমরা বলছি কমপ্লিমেন্ট। তাহলে বন্ধুরা ছোট বন্ধুরা একটা জিনিস তার তোমাদের সামনে ক্লিয়ার হলো। কি ক্লিয়ার হলো? যে অবজেক্টকে বাদ দিলেও বক্তার মনের ভাব কিন্তু পরিষ্কার বোঝা যেতে পারে, কিন্তু কমপ্লিমেন্ট বাদ দিলে বক্তার মনের ভাব পরিষ্কারভাবে ব্যক্ত করা সম্ভব নয়। অর্থাৎ অবজেক্ট কিন্তু বাধ্যতামূলক নয়, এটা না থাকলেও চলবে, এটা বাধ্যতামূলক নয়। অবজেক্ট থাকাটা বাধ্যতামূলক নয়, কিন্তু কমপ্লিমেন্ট বাধ্যতামূলক হলো। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা যে সূত্রে একটা বাংলা বাক্যকে ইংরেজিতে লিখতে শিখেছি, সেখানে একটা বিষয় আমাদের কাছে পরিষ্কার হলো যে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্টও পেতে পারি, আবার কমপ্লিমেন্টও পেতে পারি। কেমন? সেটা আমরা একটা ছকের মাধ্যমে বুঝে নিই। যে ভার্ব, এই ভার্বকে আমরা যদি কি দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্টও পেতে পারি, আবার কমপ্লিমেন্টও পেতে পারি। আমরা কমপ্লিমেন্টও পেতে পারি। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্টও পেতে পারি, আবার কমপ্লিমেন্টও পেতে পারি। ফারাক কোথায়? না, অবজেক্টকে বাদ দিলেও বক্তার মনে ভাব সম্পূর্ণ প্রকাশ করা যাবে, কিন্তু কমপ্লিমেন্টকে বাদ দিয়ে বক্তার মনে ভাব সম্পূর্ণ বা পরিষ্কারভাবে প্রকাশ করা যাবে না। তাহলে ছোট্ট বন্ধুরা আমাদের সামনে পরিষ্কার হলো। তাহলে আমরা ইংরেজিতে সেন্টেন্স তৈরির যে সূত্রটা আমরা জেনে রেখেছিলাম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এর সঙ্গে সংযোজন হলো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের পরে সবসময় যে অবজেক্ট থাকবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সেখানে অবজেক্টও থাকতে পারে, আবার কমপ্লিমেন্টও থাকতে পারে। অবজেক্ট ছাড়াও বক্তার মনের ভাব পরিষ্কার করে বোঝানো যেতে পারে, কিন্তু কমপ্লিমেন্ট ছাড়া বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করা বা পরিষ্কারভাবে প্রকাশ করা সম্ভব নয়। ছোট বন্ধুরা, আমরা তাহলে উদাহরণে চলে আসি। উই প্লে ফুটবল। প্লে খেলি, কারা খেলে? আমরা। সাবজেক্ট কি খেলি? ফুটবল। অবজেক্ট। এটা এক নম্বর সেট। সেকেন্ড সেন্টেন্স লিখছি, উই আর প্লেয়ার্স। উই আর প্লেয়ার্স। আর ভার্ব, উই সাবজেক্ট, আমরা হই খেলোয়াড়। আমরা কি হই? অবজেক্ট। আমরা খেলি ফুটবল। কে খেলে? আমরা খেলি। কি খেলি? ফুটবল। কি খেলি? ফুটবল। আমরা হই খেলোয়াড়। কি হই? খেলোয়াড়। তাহলে এই সেন্টেন্সে ফুটবলটি অবজেক্ট, এই সেন্টেন্সটি প্লেয়ার্স অবজেক্ট। এবার আমরা দেখে নেব যে অ্যাকচুয়ালি কোনটি অবজেক্ট আর কোনটি কমপ্লিমেন্ট। বন্ধুরা, আমরা আগের নিয়ম ফলো করি। ধরে নিচ্ছি এখানে ফুটবল ওয়ার্ডটি নেই, ফুটবল ওয়ার্ডটি নেই, রয়েছে উই প্লে। উই প্লে আমরা খেলি, নিশ্চয়ই বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ করা গেল, পরিষ্কারভাবে প্রকাশ করা গেল। উই প্লে আমরা খেলি। কী খেলি সেটা বড় কথা নয়, আমরা খেলি, সে খেলে, তারা খেলে, এগুলো বলাই যায়। কিন্তু সেকেন্ড সেন্টেন্সে দেখো, যদি আমরা প্লেয়ার্স ওয়ার্ডটা বাদ দিয়ে দিই, উই আর আমরা হই। আমরা হই কি?
বক্তার মনোভাব কিন্তু সম্পূর্ণ প্রকাশ করা গেল না। অর্থাৎ আমরা হই এই কথাটিকে সম্পূর্ণ করতে গেলে একটা অতিরিক্ত শব্দের প্রয়োজন আছে, যেটা ছাড়া বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে না। অর্থাৎ যতক্ষণ না আমরা ওই প্লেয়ার্স ওয়ার্ডটা বসাচ্ছি ততক্ষণ কিন্তু বক্তার মনের ভাব সম্পূর্ণ হচ্ছে না। তাহলে এই যে প্লেয়ার্স এই ওয়ার্ডটা কিন্তু কমপ্লিমেন্ট, এটা কমপ্লিমেন্ট। আর এখানে আমরা লিখেছিলাম আমরা ফুটবল, এটা কিন্তু অবজেক্ট। কেমন? তাহলে ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করি? অবজেক্ট পেলাম, আবার ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে আমরা কমপ্লিমেন্ট পেলাম। ফারাক কোথায়? অবজেক্টকে বাদ দিলেও বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, কিন্তু কমপ্লিমেন্টকে বাদ দিয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না। এই হচ্ছে ফারাক। আমরা আরও কয়েকটা উদাহরণে আসি। She sings a song. সে গায় একটি গান। গায়, কে গায়? সে, সাবজেক্ট। কি গায়? একটি গান, অবজেক্ট। অর্থাৎ ভার্বকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি পাবো এ সং। আরেকটা সেন্টেন্স লিখছি, সি ইজ আ সিঙ্গার। তিনি একজন গায়িকা। তাহলে ইজ তিনি হন, হনটা হচ্ছে ভার্ব। কে হন? তিনি, সাবজেক্ট। তিনি কি হন? কি হন? একজন সিঙ্গার। তাহলে অবজেক্ট। তাহলে এটাও অবজেক্ট, এটাও অবজেক্ট। এবার আমাদের ভেরিফাই করে নিতে হবে, দেখে নিতে হবে সত্যিকারের অবজেক্ট কোনটি এবং কমপ্লিমেন্ট কোনটি। ঠিক আগের নিয়ম ফলো করবো। এটাকে আমরা অমিট করি, রয়েছে সি সিংস, সে গায়। বাক্যের অর্থ সম্পূর্ণ হচ্ছে, তাহলে এটি অবজেক্ট। এটাকে আমরা অফ করি, সি ইজ, তিনি হন বা সে হয়, কি হয়? বাক্যের অর্থ সম্পূর্ণ হচ্ছে না, অর্থাৎ এই ওয়ার্ডটি থাকাটা বাধ্যতামূলক, এই জন্য এটা কিন্তু অবজেক্ট না। এটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট। এটা হচ্ছে কমপ্লিমেন্ট। হলো? তাহলে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্টও পেতে পারি, কমপ্লিমেন্টও পেতে পারি। অবজেক্ট না থাকলেও বাক্যের অর্থ সম্পূর্ণ করা যাবে, কিন্তু কমপ্লিমেন্ট না থাকলে বাক্যের অর্থ সম্পূর্ণ করা যাবে না। অবজেক্ট থাকাটা বাধ্যতামূলক নয়, কিন্তু কমপ্লিমেন্ট থাকাটা বাধ্যতামূলক। আমরা আধর আসি, আরও কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। সি লুকস প্লিজড, তাকে খুশি দেখাচ্ছে। তাহলে দেখাচ্ছে ভার্ব, সি সাবজেক্ট, কি দেখাচ্ছে? প্লিজড। কি দিয়ে প্রশ্ন করো? কি দেখাচ্ছে? প্লিজড। তাহলে অবজেক্ট। কিন্তু এই ওয়ার্ডটা অবজেক্ট কিনা আমাদেরকে ভেরিফাই করে নিতে হবে। আগের মতো এটাকে অফ করে দেখি, সি লুকস, তাকে দেখাচ্ছে। কি দেখাচ্ছে? তাহলে বাক্যের অর্থ সম্পূর্ণ হচ্ছে না যতক্ষণ এই প্লিজড ওয়ার্ডটা বসাচ্ছি। তাহলে এই প্লিজড ওয়ার্ডটা কিন্তু অবজেক্ট নয়, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আরও লিখছি, হি গ্রোজ ওল্ড, তিনি বৃদ্ধ হয়েছেন। তাহলে হয়েছেন ভার্ব, কে হয়েছেন? তিনি, সাবজেক্ট। কি হয়েছেন? কি দিয়ে প্রশ্ন করি? বৃদ্ধ হয়েছেন, অবজেক্ট। ভেরিফাই করে নিন, হি গ্রোজ, তিনি হয়েছেন। কি হয়েছেন? মিনিং পরিষ্কার নয় যতক্ষণ এই ওল্ড ওয়ার্ডটা দিচ্ছি, তাহলে ওল্ড ওয়ার্ডটা এখানে কিন্তু অবজেক্ট না, এটা হবে তাহলে কমপ্লিমেন্ট। তাহলে ছোট্ট বন্ধুরা, ভার্বকে আমরা কি দিয়ে প্রশ্ন করলে আমরা যে ওয়ার্ডটি পাবো সেটি অবজেক্টও হতে পারে, আবার কমপ্লিমেন্টও হতে পারে। আমরা দেখব যে ওয়ার্ডটি আমরা পাচ্ছি, কি দিয়ে প্রশ্ন করে যে ওয়ার্ডটি পাচ্ছি সেই ওয়ার্ডটিকে বাদ দিলে বাক্যের মিনিংটা পরিষ্কার হচ্ছে কিনা। সেই ওয়ার্ডটিকে বাদ দিলে যদি বাক্যের মিনিং পরিষ্কার হয়, মিনিং যদি ক্লিয়ার থাকে, তাহলে ওই বাদ দেওয়া ওয়ার্ডটি হবে অবজেক্ট।
আর কি দিয়ে প্রশ্ন করে যে ওয়ার্ডটি পেয়েছি সেই ওয়ার্ডটিকে বাদ দিলে যদি বক্তার মনের ভাব ক্লিয়ার না হয়, মিনিং যদি ক্লিয়ার না হয়, তাহলে ওই বাদ দেওয়া ওয়ার্ডটি হবে কমপ্লিমেন্ট। এটাই আমরা খুব সহজ করে প্রাথমিকভাবে জেনে রাখলাম। হলো, তাহলে সেটাকে আমরা আরেকবার জিনিসটা পরিষ্কার করে জেনে নিই যে অবজেক্ট আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট। এটি হচ্ছে কমপ্লিমেন্ট। এই যে অবজেক্ট, এটা হচ্ছে আগে লিখেছি আমরা বা দেখেছি, এটা বাধ্যতামূলক নয়, এটি কিন্তু বাধ্যতামূলক। বাধ্যতামূলক কেমন? এটা ছাড়াই, এটি ছাড়াই বাক্যের অর্থ পরিষ্কারভাবে ব্যক্ত করা সম্ভব। এক্ষেত্রে কি হবে? এটি ছাড়া বাক্যের অর্থ পরিষ্কারভাবে ব্যক্ত করা সম্ভব নয়। তাহলে ছোট বন্ধু ক্লিয়ার হলো? তাহলে ভার্বকে আগের মতো আমরা চার্ট একটা করে নিই। এটা ভার্ব। ভার্বকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্টও পাবো, আবার পাবো না, পেতে পারি, আবার কমপ্লিমেন্টও পেতে পারি। কিন্তু কোনটি অবজেক্ট কোনটি কমপ্লিমেন্ট সেটা বোঝার সবচেয়ে সহজ আমরা নিয়মটা আমরা জানলাম যে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে যে ওয়ার্ডটি পাবো তাকে বাদ দিলে যদি বাক্যের অর্থ সম্পূর্ণ থাকে, পরিষ্কার থাকে, ক্লিয়ার মিনিং থাকে, সেটি অবজেক্ট। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে যে ওয়ার্ডটি আমরা পাবো সেটাকে বাদ দিলে যদি বাক্যের অর্থ বা মিনিং ক্লিয়ার না হয় তাহলে সেটি হবে কমপ্লিমেন্ট। ছোট বন্ধুরা, তাহলে আজকে আমরা আরেকবার দেখে নিই বাক্য গঠনের যে নিয়মটি আমাদের আগে জানা ছিল, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তার সঙ্গে একটা সংযোজন হলো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট অর্থাৎ পরিপূরক, অর্থাৎ সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, পরের যে অংশটি থাকবে সেটা অবজেক্টও হতে পারে, আবার কমপ্লিমেন্ট হতে পারে। ছোট বন্ধুরা, আজকে এই পর্যন্ত রাখছি। পরের দিন আবার একটা নতুন পর্ব নিয়ে আসবো। পরের পর্বে আমরা এই অংশটিকে আরও বেশ কিছু উদাহরণের সাহায্যে পরিষ্কার করে জেনে নেব। আজ এই পর্যন্ত, সকলে ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।